প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর ধারাবাহিক লেসনের আজ পার্ট 8 নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। কোনো অংশে যদি বুঝতে সমস্যা হয়, সে অংশটুকু বারবার দেখবে, তাহলে আশা করি তোমাদের কনসেপ্টটুকু ক্লিয়ার হয়ে যাবে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে গাণিতিক অনুসন্ধান করে কি কি পাই। শিক্ষার্থীবৃন্দ, স্ক্রিনের দিকে লক্ষ্য করো। তোমরা দলগতভাবে কিছু গাণিতিক অনুসন্ধান অংশগ্রহণ করলে এবং অন্যান্য দলের অনুসন্ধানের ফলাফল দেখলে, কিন্তু তোমাদের মনে কি প্রশ্ন জেগেছে যে গাণিতিক অনুসন্ধান করে কি কি পাওয়া যায়? নিচে এই প্রশ্নের কিছু সম্ভাব্য উত্তর দেওয়া আছে। যে উত্তরগুলো তোমার পর্যবেক্ষণের সঙ্গে মিলে সেগুলো বাম পাশের ঘরে টিক চিহ্ন দাও। নিচে উত্তরগুলো ছাড়াও তোমার মাথায় আরো কিছু এলে ফাঁকা ঘরে লিখে রাখো। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের যে আলোচনার বিষয়গুলো, তাহলে দেখো যে আলোচনা আমরা করেছি সেই আলোচনা থেকে কোন কোন বিষয়গুলো সঠিক, সেই বিষয়গুলোতে আমরা আজকে টিক মার দিব। প্রশ্নের উত্তর পাওয়া যায়। শিক্ষার্থীবৃন্দ, আমরা এটি সলভ করলে সাধারণত এখান থেকে প্রশ্নের উত্তর পাই, তাই এখানে টিক মার দিব। দ্বিতীয় নাম্বারে দেখো সমস্যার সমাধান পাওয়া যায়। শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি সমস্যার সমাধান পাওয়া যায়, তাই এটিতেও টিক মার দিব। তৃতীয় নাম্বারে দেখো উত্তর বা সমাধান নির্ণয়ের পদ্ধতি আবিষ্কার করা যায়। অবশ্যই এটিতেও টিক মার হবে, কেননা আমরা উত্তর সম্পর্কে একটি ধারণা পাবো এবং সেই সম্পর্কে আমরা একটি পদ্ধতি আবিষ্কার করতে পারবো। এক জাতীয় সমস্যার সমাধান পদ্ধতি ঠিক করা যায়। শিক্ষার্থীবৃন্দ, কি জাতীয় পদ্ধতি হবে সে বিষয়ে আমরা কি করতে পারবো? আলোচনা করে ঠিক করতে পারবো অথবা সমাধান করতে পারবো, তাই এটিও টিক মার দেওয়া হলো। এর পরের অংশে খেয়াল করো, জটিল কোনো বিষয়ের উপরে সিদ্ধান্ত নেওয়া যায়। শিক্ষার্থীবৃন্দ, এটিও হবে, কেননা জটিল বিষয় সিদ্ধান্ত নিতে গেলে অবশ্যই আলোচনা করে সিদ্ধান্ত নিতে হয়। তাহলে দেখো নতুন আরো সমস্যা তৈরি করা যায়। শিক্ষার্থীবৃন্দ, এই প্রশ্নটি সলভ করার পরে আরো কি কি টাইপের প্রশ্ন আসতে পারে এবং তাদের সমাধান কি কি আসতে পারে তা নিয়ে আমরা একটা সম্ভাব্য ফলাফল পাই এবং তা থেকে আমরা এগুলো সমাধান করতে পারি। তাহলে পরের অংশে লক্ষ্য করো, ভুল করার মাধ্যমে সঠিক পদ্ধতি খুঁজে পাওয়া যায়। শিক্ষার্থীবৃন্দ, একটা কথা আছে, ভুল যদি মানুষ না করে তাহলে কে করবে? ভুল করলেই তো মানুষ শিখে। তাই আমরা যদি ভুল করি তাহলে পুনরায় আবার সেটিকে শুদ্ধ করে উপস্থাপন করতে পারবো। তাহলে দেখো নতুন গাণিতিক সম্পর্ক আবিষ্কার করা যায়। নতুন গাণিতিক সম্পর্ক আবিষ্কারের জন্য আমরা যে কাজগুলো করব, অর্থাৎ এখানকার যে বিষয়গুলো আমরা অধ্যয়ন করব, সেই অধ্যয়নের উপরে ভিত্তি করে আমরা নতুন গাণিতিক সম্পর্ক আবিষ্কার করতে পারবো, তাই এটিতেও টিক মার হবে। পরের অংশে লক্ষ্য করো, গাণিতিক সমস্যা সমাধান করার মাধ্যমে অন্য বিষয়ের সমস্যা সমাধান খুঁজে পাওয়া যায়। অবশ্যই গাণিতিক সমস্যা যখন তুমি সমাধান করবে এবং সেখানে কি প্রকার অথবা কোন দিকে ত্রুটি হয়েছে সেটিও তুমি খুঁজে বের করতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, তাই এটিতেও টিক মার হবে। এবার দেখো নিচে কি লেখা আছে, নিজের বুদ্ধিবৃত্তিক উন্নতি হয়। শিক্ষার্থীবৃন্দ, তোমরা যখন কাজ করবে অবশ্যই তোমাদের বুদ্ধিবৃত্তিক উন্নতি হবে, তোমাদের জ্ঞান বাড়বে, জ্ঞান বিকাশ হবে এবং সে থেকে তোমরা নতুন নতুন সলিউশন বের করে নিয়ে আসতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, তুমি যে বক্তব্যগুলো পাশে টিক চিহ্ন দিয়েছো সেগুলি একটি একটি করে উদাহরণ দিতে পারবে। অবশ্যই আমরা উদাহরণ দিতে পারবো। শিক্ষার্থীবৃন্দ, চলো পরবর্তী অংশে। বৈশিষ্ট্যের পুনরাবৃত্তি থেকে প্যাটার্ন। শিক্ষার্থীবৃন্দ, আগে চকটিতে খেয়াল করে দেখো, গাণিতিক অনুসন্ধানের মাধ্যমে একই জাতীয় সমস্যার সমাধান করা যায়। বলা আছে, তুমি যদি এই বাক্যটির সঙ্গে একমত হও তাহলে
এটি নিয়ে একটু আলোচনা করা যায়। নিচের দুই লাইনের বিভিন্ন সংখ্যা সাজানো রয়েছে, পর্যবেক্ষণ করে বলো সংখ্যাগুলো যত পদ পর্যন্ত সাজানো রয়েছে তুমি কি তার পরের শব্দটি নির্ণয় করতে পারবে? শিক্ষার্থীবৃন্দ, দেখো ক নাম্বারে যে প্রশ্নটি দেওয়া আছে এবং খ নাম্বারে যে প্রশ্নটি দেওয়া আছে এই দুটি প্রশ্ন আমরা সলভ করতে পারবো। কেননা দেখো প্যাটার্নটির দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা একটি জ্ঞানে জ্ঞানিত হই যে দেখো প্রথম পদটি যদি আমাদের 1 হয়, দ্বিতীয় পদটি আছে হলো 2, তারপরটি 3, 4, 5, 6, 7, এভাবে করে প্রত্যেকবারে এক এক করে বাড়তেছে। তার মানে পরের পদটি হবে আমাদের 8। শিক্ষার্থীবৃন্দ, পরের পদটি হবে আমাদের 8। এখানে আমরা করে দেখিয়েছি। দেখো শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা কি করেছি? করে দেখিয়েছি যে পরের পদটি হবে 8। এবার দেখো খ নাম্বার প্রশ্নে কি বলেছে, 1, 2, 4, 8, 16, 32, এভাবে করে একটি প্যাটার্ন দেওয়া আছে। শিক্ষার্থীবৃন্দ দেখো এই প্যাটার্নটিরও পরের পদ হবে 64। শিক্ষার্থীবৃন্দ এই প্যাটার্নটি সম্পর্কে আমরা একটু ব্যাখ্যা লিখেছি। কি কি পদ্ধতিতে নির্ণয় করলে? শিক্ষার্থীবৃন্দ প্রথম রাশিটির বৈশিষ্ট্য হলো পরের পদ। পরের পদ বলতে এখানে প্রত্যেকটা একের জন্য পরের পদ হচ্ছে 2, তারপরে হচ্ছে 3, 4, এভাবে করে এক একটির জন্য এক একটি পরের পদ আছে। তাহলে দেখো আগের পদ যোগ 1, তাহলে একটু লক্ষ্য করো তো এখানে 2 যোগ 1 যদি আমরা করি তাহলে পাবো হলো 3, তাহলে 3 যোগ 1 যদি করি তাহলে পাবো হলো 4, তাহলে 5 যোগ যদি 1 করি তাহলে পাবো হলো 6। পরের পদটি আমরা নির্ণয় করব। শিক্ষার্থীবৃন্দ কি নির্ণয় করব আমরা? পরের পদ। পরের পদ নির্ণয় করতে হলে আগের পদ যোগ 1 করলে আমরা এখানে উত্তর পেয়ে যাব। তাহলে ক নাম্বার প্যাটার্নটি হলো এমন। এবার দেখো খ নাম্বার প্যাটার্ন, দ্বিতীয় প্যাটার্ন। দ্বিতীয় প্যাটার্নের ক্ষেত্রে হচ্ছে পরের পদ ইকুয়াল টু আগের পদ ইনটু 2। আগের পদ শিক্ষার্থীবৃন্দ, আগের পদ মানে হচ্ছে দেখো 2 এর সাথে 2 গুণ করলে পাবো হলো 4, আবার 4 এর সাথে যদি 2 গুণ করি তাহলে পাবো হচ্ছে 8, আবার 8 এর সাথে যদি 2 গুণ করি তাহলে পাবো হচ্ছে 16, 16 এর সাথে যদি 2 গুণ করি তাহলে পাবো হলো 32, 32 এর সাথে যদি 2 গুণ করি তাহলে পাবো হলো 64। শিক্ষার্থীবৃন্দ এই প্যাটার্নটি এভাবে সাজানো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার লক্ষ্য করো এই যে পদ্ধতি এটি আমাদের বইতে আলোচনা করা ছিল, তা থেকে আমরা সেখানে উঠিয়ে দিয়েছি। তাহলে যে কোনো গাণিতিক রাশির বৈশিষ্ট্যটি যদি তুমি ধরে ফেলতে পারো তাহলে ওই রাশিটির বিষয়কে যেই কোনো সমস্যার সমাধান করতে পারবে। এই বৈশিষ্ট্যটি পুনরাবৃত্তি আমরা প্যাটার্ন বলে থাকি। গাণিতিক অনুসন্ধানের অন্যতম একটি কাজ হলো কোনো গাণিতিক সমস্যা বৈশিষ্ট্যের পুনরাবৃত্তি বা প্যাটার্ন আবিষ্কার করা। গাণিতিক অনুসন্ধান থেকে প্যাটার্ন আবিষ্কার আরো একটি মজার উদাহরণ দেখা যাক। শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, আমাদের আগেও অনেক মনীষী ছিলেন যারা অনুসন্ধান করে গণিতের সৌন্দর্য আবিষ্কার করেছিলেন। তাদের জ্ঞানের উপর ভর করে আজ আমরা নিমিষের মাধ্যমে কঠিন কঠিন সমস্যা সমাধান করে ফেলতে পারি। তেমনি একজন হলেন যার ছবি পাশে দেখা যাচ্ছে, তিনি হলেন 1200 শতকের বিখ্যাত ইতালিয়ান গণিতবিদ ফিবোনাচ্চি। শিক্ষার্থীবৃন্দ আমরা এই কথাটি আরো আগেও শুনেছি, এখনো আবার আলোচনা করতেছি। তাহলে দেখো তিনি প্রকৃতির মধ্যে অনুসন্ধান করে সংখ্যার একটি ধারা আবিষ্কার করেছিলেন বলে পরিচিত। ধারাটির প্রথম দেখার খুবই সাধারণ বলে মনে হবে, কিন্তু মন দিয়ে দেখবে তার মধ্যে একটি বিশেষ বৈশিষ্ট্য পুনরাবৃত্তি বা প্যাটার্ন রয়েছে। সেটি কি তা তোমাদের খুঁজে বের করতে হবে। ধারাটি হলো, শিক্ষার্থীবৃন্দ এখানে দেখো প্রথম কথা হচ্ছে শূন্য থেকে শুরু করা হচ্ছে। তাহলে দেখো 0 পরের পদটি হলো 1,
তারপরের পদটি হলো আবার 1। শিক্ষার্থীবৃন্দ, শূন্যের সাথে 1 যোগ করলে 1 পাওয়া যায়, আবার 1 এর সাথে 1 যোগ করলে 2 পাওয়া যায়, 2 এর সাথে 1 যোগ করলে 3 পাওয়া যায়, 3 এর সাথে 2 যোগ করলে 5 পাওয়া যায়, 5 এর সাথে 3 যোগ করলে 8 পাওয়া যায়, 8 এর সাথে 5 যোগ করলে 13 পাওয়া যায়, 13 এর সাথে 8 যোগ করলে 21 পাওয়া যায়, 21 এর সাথে 13 যোগ করলে 34 পাওয়া যায়, 34 এর সাথে 21 যোগ করলে 55 পাওয়া যায়। শিক্ষার্থীবৃন্দ, এভাবে করে সামনের দিকে আমাদের প্যাটার্নটি বাড়তে থাকবে। তাহলে আশা করি তোমরা এই প্যাটার্নটি বুঝতে পেরেছো। শিক্ষার্থীবৃন্দ, এটি আমরা এখানে আলোচনা করেছি। তোমার জন্য প্রশ্ন হলো ফিবোনাচ্চি অনুক্রমের 12তম সংখ্যাটি কত হবে? শিক্ষার্থীবৃন্দ, খালি ঘরটি লক্ষ্য করো। এই খালি ঘরের মধ্যে বলা আছে কি, তোমার জন্য প্রশ্ন হলো ফিবোনাচ্চি অনুক্রমের 12তম সংখ্যাটি কত হবে। তাহলে চলো আমরা এই 12তম সংখ্যাটি লিখে ফেলি। তাহলে 12তম সংখ্যাটি লিখতে হলে প্রথমে কি করতে হবে, দেখো এখানে একটা ফাঁকা ঘর দেওয়া আছে, ফাঁকা ঘরের মধ্যে কিছু কথা লেখা আছে। দেখো এই ফাঁকা ঘরটি তোমার উত্তর নির্ণয়ের জন্য ব্যবহার করতে পারো। তোমার উত্তর সম্পর্কে নিশ্চিত হতে পারলে ধারাটির মূল বৈশিষ্ট্য ব্যাখ্যা করে লিখে রাখতে পারো। শিক্ষার্থীবৃন্দ, ফিবোনাচ্চি অনুক্রমের 12তম সংখ্যাটি হলো দেখো 34 যোগ 55। শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা পাবো হচ্ছে 89। দেখো পরপর দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যাটির সমান, এটি হলো ধারাটির মূল বৈশিষ্ট্য। শিক্ষার্থীবৃন্দ, আমরা বলেছিলাম যে তার বৈশিষ্ট্য লিখবো, তার মূল বৈশিষ্ট্য আমরা ফুটায় উঠাবো। তাহলে দেখো তার মূল বৈশিষ্ট্যটি আমরা এখানে লিখেছি। তাহলে কি বলেছি, পরপর দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যাটির সমান, এটি হলো ধারাটির মূল বৈশিষ্ট্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী অংশে লক্ষ্য করো, একক কর্মপত্র। তুমি কি নিজের মতো করে কোন সংখ্যার প্যাটার্ন এবং তার বৈশিষ্ট্য নির্ণয় তৈরি করতে পারবে? চেষ্টা করে দেখো এবং তোমার অনুসন্ধানের ফলাফল কর্মপত্রের মাধ্যমে শিক্ষকের কাছে জমা দাও। দেখো একক পত্রের উপরে ভিত্তি করে আমরা একটি প্যাটার্ন তৈরি করেছি। তাহলে দেখো সেই প্যাটার্নটি আমরা এখানে সমাধান করে দেখিয়েছি। সংখ্যাটির প্যাটার্নটি হলো 0, 3, 8, 15, 24। তাহলে দেখো প্যাটার্নটির বৈশিষ্ট্য, প্যাটার্নটির প্রতিটি পদের মান পদের বর্গের চেয়ে 1 কম। শিক্ষার্থীবৃন্দ, দেখো লক্ষ্য করো, আমরা যেই সংখ্যাটি পাচ্ছি সেই সংখ্যাটির বর্গের থেকে 1 কম। তাহলে প্রথম অংশটুকু লক্ষ্য করো, এখানে যদি আমরা একটু লিখে দেখাই, দেখো প্রথমে হচ্ছে 0। তাহলে 0 থেকে বর্গ করলে ওই শূন্যই থাকবে, শূন্য নিয়ে আমরা সাধারণত কথা বলি না। যদি আমরা বর্গ করি তাহলে পাবো হলো 4, 4 এর থেকে 1 কম হচ্ছে 3। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পারতেছো। এবার দেখো এখানে যেই কথাটি আমরা বলেছি 2, 2 এর পরে হচ্ছে আমাদের 3। তাহলে 3 এর উপরে বর্গ করলে আমরা পাবো হচ্ছে 9। এই 9 থেকে আমরা যখন 1 বিয়োগ করব তখন ফলাফল পাবো হচ্ছে 8। এর পরের অংশ দেখো, এই 3 এর পরে যখন আমরা 4 নিব, 4 এর উপরে বর্গ করলে আমরা পাবো হচ্ছে 16। তাহলে 16 থেকে 1 বাদ দিলে তাহলে আমরা পাবো হচ্ছে 15। শিক্ষার্থীবৃন্দ, এভাবে করে আমরা সামনের দিকে ডট ডট আকারে যেতে থাকবো। তাই আমরা এখানে দেখো সুন্দর করে লিখে দিয়েছি প্যাটার্নটির বৈশিষ্ট্য। প্যাটার্নটির প্রতিটি পদের মান হচ্ছে পদের বর্গের চেয়ে 1 কম। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। এবার দেখো কেন খুঁজবো প্যাটার্ন। তাহলে কেন খুঁজবো প্যাটার্ন, তাহলে এবার একটু প্রশ্নের মধ্যে যাও। ভাবছো যে প্যাটার্ন নিয়ে কথা বলার কি প্রয়োজন? তাহলে পাটিগণিত এবং বীজগণিতের দুটি খুব সাধারণ সমস্যার মধ্য দিয়ে প্যাটার্নের প্রয়োজনীয়তা বোঝার চেষ্টা করি। এসব সমস্যা দুটি হলো এরকম। দেখো তো প্রথম প্রশ্নটির দিকে লক্ষ্য করো, 50 এর 5% কত? শিক্ষার্থীবৃন্দ, আমরা কি জানি 50 এর 5%? 50 50 এর জায়গায় যদি আমরা লিখে ফেলি গুণ চিহ্ন দিয়ে আমরা 5% কিভাবে লিখবো? 5% এর জন্য হচ্ছে
5/100 লিখবো। কেন লিখবো? পার্সেন্টেজ উঠাতে হলে 100 দিয়ে কি করতে হয়? 5 কে ভাগ করতে হবে। তাই আমরা পার্সেন্টেজ উঠানোর জন্য 100 দ্বারা 5 কে ভাগ করেছি। ভাগ করার পরে যে ফলাফল পেয়েছি তার সাথে 50 এর গুণফল করলে আমরা পাবো হচ্ছে 2.5। শিক্ষার্থীবৃন্দ, এবার লক্ষ্য করো এখানে যে অংশটুকু, এটি আমাদের বইতে সাধারণত কি দেওয়া আছে? শিক্ষার্থীবৃন্দ, আমাদের বইতে কি দেওয়া আছে? 2 এর b হোল স্কয়ার এই কথাটি দিয়ে কি দেওয়া আছে? প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে। তাহলে দেখো, তোমরা তো দেখেই বুঝতে পারতেছো যে এটা a এর b হোল স্কয়ারের সূত্র হবে। কি হবে? a b হোল স্কয়ারের সূত্র হবে। এখন a স্কয়ার লিখবো, মানে হচ্ছে 2 স্কয়ার। 2ab, 2 হচ্ছে ফর্মুলার, আর আরেকটা 2 হচ্ছে এটা, আর b হচ্ছে এখানে বসে যাবে। এরপরে হচ্ছে b স্কয়ার। সাধারণত আমরা কি লিখবো? a স্কয়ার প্লাস 2ab প্লাস এর b স্কয়ার। তাহলে এবার 2 এর উপরে যখন বর্গ করব তখন পাবো হচ্ছে 4। আবার এখানে 2 গুণ করলে পাবো 4, b এর জায়গায় বসে যাবে, b স্কয়ার এখানে লিখে ফেলবো। আশা করি তোমরা সমস্যা দুটি সমাধান করতে তোমাদের নিশ্চয় তেমন কোনো কষ্ট হয়নি। প্রথম সমস্যাটিতে 50 এর জায়গায় 500 আর 5 এর জায়গায় 25% থাকলেও তোমরা সমাধান পদ্ধতি একই হতো। আবার দ্বিতীয় সমস্যাটিতে 2 এর জায়গায় a আর b এর জায়গায় যদি 29 হলেও একই পদ্ধতিতে সমাধান করতে হতো। সুতরাং একটি নির্দিষ্ট পদ্ধতি ব্যবহার করে একই জাতীয় বা একই বৈশিষ্ট্যের বা একই ধারার সমস্যা সমাধান করা সম্ভব। তাই গাণিতিক অনুসন্ধান করার সময় আমাদের লক্ষ্য থাকে সমস্যাটির প্যাটার্নটি বোঝা। একই জাতীয় সমস্যা সমাধানের পদ্ধতি আমরা সূত্র বা ফর্মুলা বলি। প্যাটার্ন আবিষ্কার করতে না পারলে আমরা সমস্যা সমাধান সূত্র খুঁজে পাবো না। এই শ্রেণীতে সামনের অভিজ্ঞতাগুলোতে আমরা অনেক সমস্যা সমাধান করে থাকব। দেখো শিক্ষার্থীবৃন্দ, গাণিতিক অনুসন্ধানের তথ্যের উৎস। গাণিতিক অনুসন্ধানের তথ্যের উৎসের মধ্যে এই পিকচারটি দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। তাহলে সিদ্ধান্ত ফাইনাল, আমরা চিড়িয়াখানাতেই যাব, কিন্তু আমি তো সোনারগাঁও যেতে চাই। কে বলেছে এটি? এটি বলেছে মেয়েটি। এবার দেখো আরেকটি ছেলে কি বলে, তুমি কি মেয়েদের জিজ্ঞেস করেছো? শিক্ষার্থীবৃন্দ, যে কোনো সমস্যা সমাধান করতে হলে এবং যে কোনো কাজ করতে হলে কয়েকজন মিলে পরামর্শ করতে হয়। শিক্ষার্থীবৃন্দ, যদি পরামর্শ না করে কাজ করা হয় তাহলে সেটি সম্পূর্ণরূপে হয় না। এই বিষয়টি গাণিতিক অনুসন্ধানের তথ্যের উৎসের মধ্যে আলোচনা করা হয়েছে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু কষ্ট করে এই অংশটুকু একটু পড়ে নিবে। তোমরা এই অংশটুকু পড়ে দেন এটা একটু দেখবে, আশা করি তোমরা বুঝতে পারবে। তাহলে এখানে একটি সমস্যা আছে, দেখো একটু চিন্তা করে বলো তো এই সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতির ভিতরে কোনো ভুল আছে কিনা, যদি থাকে তাহলে কি কি লেখো। শিক্ষার্থীবৃন্দ, এটি আমরা পড়ে একটি সিদ্ধান্তে উপনীত হই, সেই সিদ্ধান্তটি আমরা এখানে লিখে দিয়েছি। তাহলে দেখো একটু চিন্তা করে বলো, এই কথাটি একটু পর্যন্ত আমরা প্রশ্নের অংশের মধ্যে পেয়ে যাব। তাহলে এইটুকু পাওয়ার পরে দেখো তো আমরা কি কি সমস্যা লিখেছি। নির্ভরযোগ্য তথ্য উপাত্তের অভাব। কেন? এটির কারণ হচ্ছে আমরা এখনো সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি কোথায় যাব, এবং সেখানে আমরা তর্কে লিপ্ত হচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা এটি বুঝতে পারতেছো যে আগে সিদ্ধান্ত নিতে হয়, সবাই মিলে বসে সিদ্ধান্ত নিতে হয়, তারপরে হচ্ছে কাজটি রূপান্তর করতে হয়। তাহলে নির্ভরযোগ্য তথ্য উপাত্তের অভাব এখানে লক্ষ্য করা যাচ্ছে। অন্যদের মতামত উপেক্ষা করা। এখানে সেই ছেলেটি নিজেই বলতেছে যে আমরা চিড়িয়াখানায় যাব। তোমরা স্ক্রিনের দিকে লক্ষ্য করলে দেখতে পারবা যে তাহলে সিদ্ধান্ত ফাইনাল, আমরা চিড়িয়াখানাতেই যাব।
সেই নিজের গায়ে জোরে বলে ফেলতেছে আমরা চিড়িয়াখানায় যাব, তাহলে এটি কি মানা যাবে শিক্ষার্থীবৃন্দ? আগে পরামর্শ করতে হবে। বিকল্প নির্বাচন নেই শিক্ষার্থীবৃন্দ, বিকল্প কারো কথা শোনার প্রবণতা তার মধ্যে নাই। কেন নাই? সে তো ডিরেক্ট বলে দিচ্ছে সে চিড়িয়াখানায় যাবে, এটা সিদ্ধান্ত ফাইনাল। তাহলে এই সিদ্ধান্ত কি মানা যাবে? এখানে হট্টগোল হতে পারে, তাই এই টাইপের সিদ্ধান্ত নেওয়া যাবে না। পরিকল্পনার অভাব ছিল শিক্ষার্থীবৃন্দ, এটি তো দেখাই যাচ্ছে যে তাদের কথাবার্তার মধ্যে এটি ফুটে উঠেছে যে তাদের পরিকল্পনার অভাব। পরিকল্পনা ঠিকঠাক হলে তারা সিদ্ধান্ত নিতে সহজ হতো। শিক্ষার্থীবৃন্দ পরবর্তী অংশে যাই, তাহলে আমরা এটি সলভ করে ফেলেছি। এবার দেখো, তাহলে কি বুঝতে পারলে যে সঠিক কার্যকারী সিদ্ধান্ত গ্রহণের জন্য নির্ভরযোগ্য উৎস থেকে তথ্য বা উপাত্ত সংগ্রহ করা কত জরুরি? তুমি কি নিজের ভাষায় ব্যাখ্যা করতে পারবে তথ্য বা উপাত্ত সংগ্রহের জন্য নির্ভরযোগ্য উৎস ব্যবহার করা কেন প্রয়োজন? শিক্ষার্থীবৃন্দ, এই বিষয়ে আমরা কিছু ব্রিফিং দিয়েছি, তোমরা লক্ষ্য করো। শিক্ষার্থীবৃন্দ, এই বিষয়ে আমরা এখানে ওই প্রশ্নটি এখানে আলোচনা করেছি। তুমি কি নিজের ভাষায় ব্যাখ্যা করতে পারবে তথ্য বা উপাত্ত সংগ্রহের জন্য নির্ভরযোগ্য উৎস ব্যবহার করা কেন প্রয়োজন? তাহলে দেখো তো, পরিকল্পনা প্রণয়নের জন্য প্রথম কথা, পরিকল্পনা বাস্তবায়নের জন্য, সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য, সমস্যা সমাধানের জন্য, বিকল্প সিদ্ধান্তের জন্য, প্রকৃত অবস্থা সম্পর্কে অবগত হওয়ার জন্য আমরা এই কাজগুলো করব। তাহলে আশা করি তোমরা এই ঘরের যে আলোচনা সেটিও তোমরা বুঝতে পেরেছো। শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ভিডিওগুলো দেখে আমাদেরকে সাপোর্ট করলে আমরা নতুন ভিডিও তৈরি করার উৎসাহ পাবো। যেই সকল শিক্ষক বিন্দু আমাদের এই ভিডিওগুলো দেখে থাকেন তাদেরকে অনুরোধ করব আপনারা আপনাদের ছাত্র ছাত্রীদের মধ্যে আমাদের ভিডিওগুলো ছড়িয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য তাদেরকে অনুরোধ করবেন। এবং আপনাদেরকেও আমরা অনুরোধ করি, শিক্ষার বিস্তারের লক্ষ্যে শ্রদ্ধার সাথে বলতে চাই, শিক্ষক যারা আমাদের এই ভিডিওগুলো দেখেন, কোনো অংশে যদি ত্রুটিপূর্ণ হয়ে থাকে, যদি কোনো অংশে আপনাদের মনোগত না হয়, তাহলে অবশ্যই সেটি আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। কমেন্টের মধ্যে জানালে আমরা সেই বিষয়টি পুনরায় আবার সংশ্লিষ্ট কার্যক্রমের মধ্য দিয়ে সেটিকে আরো সুন্দর কিভাবে করা যায় সে বিষয়ে আমরা খতিয়ে দেখব। শিক্ষকবৃন্দ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এই ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।